প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আমাদের এই ভিডিও লেকচারটি হবে আদর্শ গ্যাস নিয়ে। সো এই ভিডিও লেকচারের প্রথমেই আমরা দেখব আদর্শ গ্যাস বলতে আমরা কি বুঝি, আদর্শ গ্যাসের যে সকল বৈশিষ্ট্যসমূহ রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আদর্শ গ্যাসের যে রাশিমালা রয়েছে সেই রাশিমালাটি প্রতিপাদন করে সেই রাশিমালা ইউজ করে আমরা বিভিন্ন যে ম্যাথস আমাদের পরীক্ষাতে এসে থাকে ক্রিয়েটিভ কোয়েশ্চেনের জন্য এবং এমসিকিউ কোয়েশ্চেনের জন্য সেগুলো আমরা সলভ করব। তাছাড়াও কোন কোন কন্ডিশনে একটি গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে এবং কোন কোন কন্ডিশনে একটি গ্যাস বাস্তব গ্যাসের মতো আচরণ করবে সেগুলো আমরা দেখব। সো চলো ক্লাসটি শুরু করা যাক। আদর্শ গ্যাস বলতে আমরা বুঝি যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাস সূত্রসমূহ যেমন বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্র মেনে চলবে তাদেরকে আমরা বলবো আদর্শ গ্যাস। আমি আবার বলছি, যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাস সূত্রসমূহ যেমন বয়েলের সূত্র, চার্লসের সূত্র ও অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে তাদেরকে বলা হয় আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস সবসময় সকল তাপমাত্রা ও চাপে পিভি ইকুয়ালস টু এনআরটি সমীকরণটি মেনে চলবে। সো এখানে পিভি ইকুয়ালস টু এনআরটি সমীকরণে কার কি পরিচয় তা আমরা পরবর্তী স্লাইডে দেখব। সো আপাতত এতটুকু মনে রাখো যে সকল আদর্শ গ্যাসই পিভি ইকুয়ালস টু এনআরটি সূত্রটি মেনে চলবে সকল তাপমাত্রা ও চাপে। তো গ্যাসের জন্য একটি টার্ম রয়েছে যাকে বলা হয় সংকোচনশীলতার গুণক, যাকে আমরা জেড দিয়ে প্রকাশ করি এবং যার যে সূত্রটি সেটি হচ্ছে পিভি ডিভাইডেড বাই আরটি। এখানে এই যে জেড বা সংকোচনশীলতার গুণক রয়েছে সেটি আদর্শ গ্যাসের জন্য 1 হয়। যদি 1 না হয় তখন আমরা তাকে বলবো বাস্তব গ্যাস। অন্যদিকে আদর্শ গ্যাস স্থির তাপমাত্রায় এদের অভ্যন্তরীণ যে শক্তি রয়েছে তা আয়তনের উপর ডিপেন্ড করে না। এটি বলতে আসলে কি বোঝাচ্ছি, একটু এক্সপ্রেশন যদি আমরা দেখি একটু ক্লিয়ার করে বলতে পারবো। সো একটু খেয়াল করো এখানে কি লেখা আছে। এখানে উপরে আছে ডেল্টা ই ডিভাইডেড বাই ডেল্টা ভি, একটা প্যারেনথেসিস, দেন নিচে টি রয়েছে। এখানে প্যারেনথেসিস বা প্রথম ব্র্যাকেটের নিচে যে টি রয়েছে সেটি আমাকে প্রকাশ করে যেটি হচ্ছে স্থির তাপমাত্রা। যদি স্থির চাপ হতো আমি এখানে পি রাখতাম ইকুয়ালস টু 0, তাই তো? সো এখানে আসলে যেটি বোঝাচ্ছে যে ডেল্টা ভি দিয়ে বোঝাচ্ছে যে আয়তনের ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের জন্য এনার্জি বা অভ্যন্তরীণ শক্তির কেমন পরিবর্তন হয় স্থির তাপমাত্রায়। যেহেতু আদর্শ গ্যাসের জন্য আয়তনের সাথে সাথে আমার হচ্ছে অভ্যন্তরীণ শক্তি ডিপেন্ড করছে না, তাই এখানে 0 এসেছে। সো অর্থাৎ আমরা বলতে পারি আদর্শ গ্যাসের জন্য স্থির তাপমাত্রায় অভ্যন্তরীণ শক্তি এর আয়তনের উপর নির্ভরশীল নয়। হতো যদি এখানে একটি মান আসতো, যেহেতু এখানে 0 এসেছে তার মানে নির্ভরশীল নয়। এবার আসি আদর্শ গ্যাস, একটা গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করবে আর কখন বাস্তব গ্যাসের মতো আচরণ করবে একটু যদি আমরা দেখি। বাস্তবে কোনো গ্যাসই মূলত আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে না, তবে উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে প্রায় সকল গ্যাসই আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। এখানে কি বোঝাচ্ছি? এখানে বোঝাচ্ছি যে যদি তোমার তাপমাত্রাটা বেশি থাকে এবং চাপটা যদি কম থাকে তখন হচ্ছে সব গ্যাসই আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। বাট যদি উল্টোটি হয়, ধরো তোমার চাপ বেশি বাট তাপমাত্রা কি কম, তখন আবার সে আদর্শ গ্যাসের মতো আচরণ করবে না। আদর্শ গ্যাসের মতো আচরণ করতে গেলে অবশ্যই কি করতে হবে? চাপটা হতে হবে নিম্ন এবং তাপমাত্রাটা হতে হবে উচ্চ, তাহলে আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। কেমন? সো এখানে এই জিনিসটাই লিখলাম যে নিম্ন তাপমাত্রা ও উচ্চ চাপে প্রায় বেশিরভাগ গ্যাসই আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে না। তারা আদর্শ গ্যাসের সমীকরণ তখনই মেনে চলবে যখন তাপমাত্রাটা হচ্ছে কি উচ্চ এবং চাপটা হচ্ছে নিম্ন। তো এবার আসো আদর্শ গ্যাসের যে সমীকরণ প্রতিষ্ঠাটি করবো আমরা বলেছিলাম সেটি আমরা করি। এই সমীকরণটি দিয়েই হচ্ছে আমরা যতগুলো ম্যাথস রয়েছে এই আদর্শ গ্যাস টপিকের সেগুলো আমরা ডিসকাস করব। তো আমরা এতক্ষণ পর্যন্ত 3টি সূত্র পড়ে এসেছি। একটি হচ্ছে বয়েলের সূত্র, আরেকটি হচ্ছে চার্লসের সূত্র, আরেকটি হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। আমরা লুসাকের সূত্রও পড়েছি, কিন্তু আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করতে লুসাকের সূত্রের প্রয়োজন নেই, কারণ আদর্শ গ্যাস শুধুমাত্র এই 3টি সূত্র মেনে চললেই আদর্শ গ্যাস আমরা বলতে পারি। তো বয়েলের সূত্র অনুসারে আমরা কি পড়েছিলাম যে পি সমানুপাতিক 1/v, রাইট? এবং অ্যাভোগাড্রোর সূত্র কী ছিল? ভি সমানুপাতিক এন। এখানে এন এর পরিচয় কি? মোল সংখ্যা। ভি এর পরিচয় কি? আয়তন। এবং পি এর সমীকরণ কি? চাপ। এবং চার্লসের সূত্র অনুসারে আমরা কি পড়েছিলাম? ভি সমানুপাতিক টি, যেখানে টি হচ্ছে তাপমাত্রা। এখন একটু লক্ষ্য করো এই 3টা সমীকরণকে যদি আমি চাই কম্বাইনলি
আমি এভাবে লিখতে পারি না? একটু খেয়াল করে এখানে কী রয়েছে? পি, তাই না? সো পি সমানুপাতিক এখানে দেখো এন রয়েছে, তাই না? সো এন টি উপরে রয়েছে তাই উপরে রেখেছি এবং ভি আমার কি নিচে ছিল তাই আমি ভিকে নিচে পাঠিয়েছি, অর্থাৎ পি সমানুপাতিক এন টি ডিভাইডেড বাই ভি। এখন এই সমানুপাতিক চিহ্নটি তোলার জন্য আমি একটা সমানুপাতিক ধ্রুবক আর ইউজ করতে পারি। এই যে এখানে সমানুপাতিক ধ্রুবক আর ইউজ হয়েছে। সো এখন আমার সমীকরণটি কী দাঁড়াচ্ছে? পি ইকুয়ালস টু আর এন টি ডিভাইডেড বাই ভি। সো এখন একটু লক্ষ্য করো, এই ভিটিকে আমি চাইলে কি ওই পাশে পাঠিয়ে দিতে পারি পি এর সাথে, তখন আমার সমীকরণটি কী হয়ে যাবে? পিভি ইকুয়ালস টু এনআরটি, তাই তো? সো এই যে পিভি ইকুয়ালস টু এনআরটি সমীকরণটি রয়েছে তাকে আমরা মেইনলি বলি আদর্শ গ্যাসের সমীকরণ। পিভি ইকুয়ালস টু এনআরটি সমীকরণটি হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। এবার চলো এখানে প্রত্যেকটি টার্ম যা যা রয়েছে তাদেরকে আমরা একটু চিনে নিই। এখানে পি হচ্ছে চাপ। আমরা নর্মালি এই প্লেলিস্টে যতগুলো ম্যাথ করব সেখানে চাপকে আমরা এটিএমে রাখবো, এবং ভি হচ্ছে আয়তন, আয়তনকে আমরা লিটারে রাখবো, লিটার এককে, এবং এন হচ্ছে আমার মোল সংখ্যা, টি হচ্ছে তাপমাত্রা যাকে আমরা ক্যালভিন এককে রাখবো, এবং আর হচ্ছে সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক যার মান হচ্ছে 0.0821 লিটার এটিএম মোল ইনভার্স ক্যালভিন ইনভার্স। একটু খেয়াল করো এখানে আর এর যে মানটি বসিয়েছি এই মানটি যখন বসাবে তখন তোমাদেরকে অবশ্যই চাপের একক এটিএম ইউজ করতে হবে এবং আয়তনের একক লিটার ইউজ করতে হবে। যদি না করো তাহলে তোমাদের ম্যাথটি ভুল হবে। তো আশা করি আদর্শ গ্যাসের সমীকরণটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং তাদের যে পরিচয় প্রত্যেকটা টার্মের সেটিও তোমরা ধরতে পেরেছো। সো এখানে একটু খেয়াল করো, আমি যদি এন এর পরিচয় বলি, এন মানে কী ছিল? মোল সংখ্যা ছিল না? মোল সংখ্যা ছিল। আর আমরা জানি এন এর জন্য আমরা প্রিভিয়াস ক্লাসে এত বড় লম্বা একটি সূত্র দেখেছিলাম, তাই না? এটি বলেছিলাম মনে রাখার জন্য। সো আদর্শ গ্যাসের সমীকরণ নিয়ে তোমরা যখন ম্যাথ করবে তখন তোমাদের এই সূত্রটি অনেক বেশি প্রয়োজন হবে। পরবর্তীতে ম্যাথ করতে গেলেই তোমরা দেখবে যে এই সূত্রগুলো কেন প্রয়োজন হচ্ছে। সো এবার আসো আদর্শ গ্যাস সমীকরণকে আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি তা একটু দেখে নিই। তো আদর্শ গ্যাসের সমীকরণের ব্যবহারসমূহ নিয়ে জানতে চাইলে প্রথমেই যেটি আসে সেটি হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ ইউজ করে আমরা গ্যাসের আণবিক ভর বের করতে পারি, তারপর নির্দিষ্ট আয়তনের ভর বের করতে পারি এবং নির্দিষ্ট ভরের আয়তন বের করতে পারি, গ্যাসের ঘনত্ব বের করতে পারি, মোল সংখ্যা নির্ণয় করতে পারি, অণুর সংখ্যা নির্ণয় করতে পারি এবং গ্যাসের চাপ নির্ণয় করতে পারি। তো এই সকল জিনিসগুলো আমরা মেনলি আদর্শ গ্যাসের সমীকরণ ইউজ করে বের করতে পারি। সো এখানে একটি ম্যাথ দেওয়া আছে যেটি আমরা আদর্শ গ্যাসের সমীকরণ ইউজ করে সলভ করব। সো এখানে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এখানে কি দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া রয়েছে, একটা গ্যাস সিলিন্ডারে একটা গ্যাস রয়েছে যেখানে গ্যাসের তাপমাত্রা হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড এবং তার চাপ দেওয়া আছে, তার আয়তন দেওয়া আছে এবং তার ভর দেওয়া আছে, রাইট? সো এখানে জানতে চাওয়া হয়েছে অজ্ঞাত গ্যাসের আণবিক ভর কত, অজ্ঞাত গ্যাসের আণবিক ভরটি এখানে আমাকে জানতে চাওয়া হয়েছে। সো চলো প্রথমে আমরা আণবিক ভরটি নির্ণয় করে ফেলি। সো আদর্শ গ্যাস সমীকরণের জন্য আমরা কি জানতাম সমীকরণ, সেটি হচ্ছে পিভি ইকুয়ালস টু এনআরটি। এই সমীকরণটিকে চাইলে আমরা একটু সুন্দরভাবে এভাবে লিখতে পারি না, এনকে রিপ্লেস করে ডাব্লিউ বাই এম। এখানে কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এন এর জায়গাতে আমি কি বসিয়েছি, ডাব্লিউ বাই এম, কারণ আমরা গত স্লাইডেই দেখেছিলাম এন ইকুয়ালস টু কি ডাব্লিউ বাই এম। তোমরা যারা মোলের ধারণার কনসেপ্টগুলো ভালোভাবে দেখেছো ভিডিওটি এবং পড়েছো তারা এই কনসেপ্টটি বুঝতে পেরেছো যে এখানে মোল সংখ্যা এন ইকুয়ালস আমরা ডাব্লিউ বাই এম লিখতে পারি। সো এখান থেকে আমরা কি করতে পারি, এমটাকে ওই পাশে পাঠিয়ে দিয়ে বাকি সবগুলোকে এক পাশে রাখতে পারি। সো এক পাশে রাখলে আমার সমীকরণটি কী দাঁড়াচ্ছে, আমার সমীকরণটি দাঁড়াচ্ছে এম ইকুয়ালস টু ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই পিভি, তাই তো? সো এখানে দেখো সব ডাটাই কিন্তু আমার এখানে দেয়া আছে, আমরা শুধুমাত্র এখন মান বসিয়ে দিলে কিন্তু আমরা ম্যাথগুলো করে ফেলতে পারতাম, কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে এক একটা ডাটা এক একটা এককে দেওয়া আছে। যেমন এখানে লক্ষ্য করো এখানে আয়তনের একক সেন্টিমিটার কিউবে দেওয়া আছে, বাট আমরা জানি আয়তনের একক আমরা লিটারে রাখবো, এবং চাপের একক কিলো প্যাসকেলে দেওয়া আছে, বাট আমাদেরকে চাপের একক এটিএমে রাখতে হবে, তাই না? সো এখন চলো একটু আসলে এককগুলো একটু কনভার্ট করে নিই। সো এখানে যেহেতু আমার টেম্পারেচার সেন্টিগ্রেডে দেওয়া আছে, আমরা জানি ম্যাথ করার টাইম আমরা সেন্টিগ্রেডে করি না, আমরা ক্যালভিনে করি, তাই আমরা তার সাথে 273 যোগ করে দিলেই আমরা কী পাবো, ক্যালভিন এককে মানটি পেয়ে যাব। অন্যদিকে চাপ এখানে দেওয়া আছে কিলো প্যাসকেলে, বাট আমাকে করতে হবে
এটিএম এ, তাই তো? সো প্রথমে আমরা 1000 দিয়ে গুণ করে তাকে আমরা প্যাসকেলে নিয়ে নিব। এই যে 1000 দিয়ে গুণ করে আমি তাকে প্যাসকেলে নিয়ে নিব। দেন যেটি করব, আমরা জানি প্যাসকেল থেকে আমরা যখন এটিএম এ কনভার্ট করব তখন তাকে ভাগ করতে হবে 1.013 ইন্টু 10⁵ দিয়ে। তাহলে আমরা কিসে পাবো? এটিএম এককে পেয়ে যাব। অন্যদিকে এখানে আয়তন কত দেওয়া আছে? সেন্টিমিটার কিউবে, অর্থাৎ 590 সেন্টিমিটার কিউব। আমরা যখন সেন্টিমিটার কিউব থেকে লিটারে নিব তখন আমরা কি করব? সিম্পলি 1000 দিয়ে ভাগ করে দেব, তাই না? তাহলে আমার 0.59 লিটার এসেছে। তোমরা যারা এখানে একক রূপান্তরগুলো বুঝতে পারছো না, তোমরা একটু একক রূপান্তরের ক্লাসটি দেখে আসতে পারো, নয়তো তোমরা এখানে একক রূপান্তরের কিছুই বুঝবে না। অন্যদিকে ডাব্লিউ বা ভর, উপস্থিত ভর কত দেওয়া আছে? 0.762 গ্রাম, তাই না? 0.762 গ্রাম। আর আমরা ভরকে গ্রামেই রাখবো, সো ভরের কোনো কনভার্সন করতে হবে না। আর আর এর মান, সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবকের মান আমরা কত বলেছিলাম? 0.0821, তাই তো? সো এখন যদি এখানে সবগুলো রাশির মান বসিয়ে দিই তাহলে আমার কি আসছে দেখো। ডাব্লিউ কত? 0.762। আর এর মান কত? আর এর মান হচ্ছে 0.0821। এবং তাপমাত্রা কত পেয়েছি? তাপমাত্রা 310 পেয়েছি, এই যে 310। এবং প্রেশার, চাপ, এই যে পি এর মান পেয়েছিলাম কত আমরা? এই যে 1.007 এটিএম। তো এখানে বসালাম। এবং আয়তন কত? 0.59 লিটার। তো এখানে ক্যালকুলেট করলে দেখবে যে আণবিক ভর এসেছে 32.64। সুতরাং অজ্ঞাত গ্যাসের আণবিক ভর হলো 32.64 গ্রাম পার মোল। সো এভাবে চাইলে খুব ইজিলি অজ্ঞাত গ্যাসের আণবিক ভর তোমরা আদর্শ গ্যাসের সমীকরণ ইউজ করে ফেলতে পারো। সো এবার আসো সেকেন্ড ম্যাথে আমরা মুভ করি। এখানে সিমিলার ওয়েতে আবার কি দেওয়া আছে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস একটি গ্যাস সিলিন্ডারে আবদ্ধ রয়েছে, যেখানে তাপমাত্রা, চাপ এবং আয়তন দেওয়া আছে। এখানে জানতে চাওয়া হয়েছে গ্যাসের ভর কত। সো আমরা আবার ভর নির্ণয়ের জন্য আদর্শ গ্যাসের সমীকরণটি লিখব, যেটি হচ্ছে পিবি ইকুয়ালস টু এনআরটি। আর আমরা প্রিভিয়াস স্লাইডে দেখেছিলাম এন ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? ডাব্লিউ বাই এম, তাই তো? সো এখানে যেহেতু আমাকে ভর জানতে চাওয়া হয়েছে, আমি ডাব্লিউটাকে এক পাশে রেখে বাকি সবগুলোকে অন্য পাশে নিয়ে যাব, তাই তো? সো আবার এককগুলো রূপান্তর করতে হবে। তাপমাত্রা সাথে যদি আমি 273 যোগ করি তাহলে আমার কিসে আসবে? ক্যালভিনে আসবে, তাই না? চাপ যেহেতু এখানে 765 মিলিমিটার মার্কারি প্রেশার রয়েছে, তাকে যদি আমি 760 দ্বারা ডিভাইড করে দেই তাহলে আমি এটিএম এ মান পেয়ে যাব। এবং আয়তন যেহেতু আমার লিটারে রয়েছে, সেন্টিমিটার কিউবে রয়েছে, তাকে লিটারে নিতে গেলে আমি কি করব? 1000 দিয়ে ভাগ করব, ভাগ করলে আমার লিটার এককে চলে আসবে অ্যান্সার। আর এর যে মান সেটি হচ্ছে সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক, যার মান হচ্ছে 0.0821, তাই তো? সো এই মানগুলো যদি আমরা এখন সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা যেই ওয়েটটি পাবো বা ভর পাবো সেটি আসবে হচ্ছে 1.99 গ্রাম। সুতরাং অজ্ঞাত গ্যাসটির ভর আমরা বলতে পারি 1.99 গ্রাম। এভাবে চাইলে খুব ইজিলি তোমরা ভর নির্ণয় করে ফেলতে পারো। এবার চলো আদর্শ গ্যাসের সাহায্যে আমরা কিভাবে গ্যাসের আয়তন বের করতে পারি সেটা একটু দেখে নিই। আবার সিমিলার ওয়েতে আয়তন বের করতে গেলে আমরা কি করব? আদর্শ গ্যাস সমীকরণ ইউজ করব, তাই না? সো আদর্শ গ্যাস সমীকরণ থেকে যেহেতু আমাকে আয়তন বের করতে হবে, আমি আয়তনটিকে এক পাশে রেখে বাকি সবগুলোকে অন্য পাশে পাঠিয়ে দেব, তাই না? আর এখানে এন এর পরিচয় কি? ডাব্লিউ বাই এম লিখতে পারি, তাই না? এন এর পরিচয় হচ্ছে মোল সংখ্যা, আর এন কে আমরা কি লিখতে পারি? ডাব্লিউ বাই এম। সো এখানে ভিকে এক পাশে রেখে বাকি সবগুলোকে যদি অন্য পাশে পাঠিয়ে দিই তাহলে আমি ভি ইকুয়ালস টু কি লিখতে পারবো? ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই পি এম, তাই তো? সো এবার আসো যে ডাটা দেওয়া ছিল সেগুলো একটু তুলি। সো এখানে কি দেওয়া আছে? টেম্পারেচার 37 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না? সো 37 ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে আমি যদি 273 ক্যালভিন যোগ করি তাহলে আমি কি ক্যালভিন এককে মান পেয়ে যাব, তাই না? এবং চাপ দেওয়া আছে 765। সো 765 মার্কারি প্রেশার থেকে আমি কিভাবে এটিএমে নিব? আমি 760 দ্বারা ভাগ করে তাকে আমরা এটিএমে নিতে পারি। অন্যদিকে আমার যে আয়তন, আসলে এখানে আয়তন বের করতে বলা হয়েছে, সো আয়তন নিয়ে আসলে টেনশন নেওয়ার কিছু নেই। এখানে ডাব্লিউ দেওয়া আছে যেটি হচ্ছে তোমার 10.50 গ্রাম। সো ডাব্লিউ 10.50 গ্রাম। এবং আর এর ভ্যালু আমরা জানি, মুখস্থ, অনেকক্ষণ ধরে আমরা এই ভ্যালুটি ইউজ করছি। সো এখন এই সমীকরণটিতে আমি চাইলে সবগুলো মান বসিয়ে দিতে পারি। সো সবগুলো মান যখন এখানে বসিয়ে দিব তখন আমার যে মান আসবে সেটি হচ্ছে 8.11 লিটার। সো সুতরাং আমরা বলতে পারি এই ক্ষেত্রে গ্যাসের আয়তন হলো 8.11 লিটার।
তোমরা হয়তো একটা জিনিস খেয়াল করেছো, সেটা হচ্ছে আমি এখানে একটা ডাটা ভুল তুলেছি, সেটা হচ্ছে এখানে টেম্পারেচার আমি 30 ডিগ্রি সেন্টিগ্রেড তুলে ফেলেছি, রাইট? বাট কোয়েশ্চেনে ছিল হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। তাই আমি এখানে কোয়েশ্চেনটাকে চেঞ্জ করে আমি 30 ডিগ্রি সেন্টিগ্রেড করে দিচ্ছি। কেমন? সো এখানে একটু কারেকশন আছে, সেটা হচ্ছে কোয়েশ্চেনে 37 ডিগ্রি সেন্টিগ্রেডের জায়গায় হবে হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। কোয়েশ্চেনে কি হবে? 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হচ্ছে আমরা ম্যাথটা করেছি। তো দেখতে পাচ্ছ খুব ইজিলি হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ ইউজ করে অনেকগুলো ম্যাথ করে ফেলা যায়। তো এবার আসো গ্যাসের ঘনত্ব আমরা কিভাবে আদর্শ গ্যাস সমীকরণ ইউজ করে বের করতে পারি তা একটু দেখে ফেলি। সো প্রথমেই গ্যাসের ঘনত্ব বলতে আমরা কি বুঝি? আমরা ঘনত্বকে যদি ডি দিয়ে প্রকাশ করি, আমরা জানি ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন, তাই না? তো ডাব্লিউ বাই ভি, অর্থাৎ ঘনত্বের সূত্র কি হবে? ডাব্লিউ বাই ভি। তোমরা কিন্তু নবম দশম শ্রেণীতে ফিজিক্সে পড়ে এসেছো যে ঘনত্ব সূত্রটি ভর বাই আয়তন, তাই না? সো ভর আমরা কি দিয়ে প্রকাশ করলাম? ডাব্লিউ, এবং আয়তন হচ্ছে ভি দিয়ে প্রকাশ করলাম। অর্থাৎ আমি যদি ডেনসিটি বা ঘনত্ব বের করতে চাই, ডি ইকুয়ালস টু ডাব্লিউ বাই ভি লিখতে পারি, তাই না? তো এখানে গ্যাসের ঘনত্ব যদি আমি বের করতে চাই, তাহলে আমি কি করব? পিভি ইকুয়ালস টু এনআরটি সূত্রটি লিখবো। দেন এন এর জায়গায় আমরা কি লিখতে পারি? ডাব্লিউ বাই এম, তাই না? সো এখন যদি আমি চাই এম আর ভি এর জায়গাটাকে রিপ্লেস করতে, এমটাকে এ পাশে পাঠিয়ে ভিটাকে আরেক পাশে আনতে পারবো না আমি? অবশ্যই পারবো। এমটাকে এক পাশে পাঠিয়ে ভিটাকে আমি আরেক পাশে আনতে পারবো, তাই না? সো এভাবে যদি একটু সাজিয়ে জিনিসটিকে লিখি, তাহলে আমরা কি লিখতে পারবো? ডাব্লিউ বাই ভি ইজ ইকুয়ালস টু পি এম ডিভাইডেড বাই আর টি। আর এখানে ডাব্লিউ বাই ভি এর পরিচয় কি? এই যে দেখতে পাচ্ছ, ডাব্লিউ বাই ভি এর পরিচয় কি আসলে? ডেনসিটি বা ঘনত্ব। সো আমরা এখন লিখতে পারি ডি ইকুয়ালস টু পি এম বাই আর টি। সো এই সূত্রটি ইউজ করে আমরা কি করতে পারবো? এখন গ্যাসের ঘনত্ব বের করতে পারবো, তাই না? সো এখানে আসলে ডাটাগুলো একটু দেখি। টেম্পারেচার রয়েছে, তার সাথে 273 যদি আমরা যোগ করি, তাহলে অবশ্যই আমরা ক্যালভিনে পাবো। এবং এখানে দেখো চাপ অলরেডি এটিএম এ দেওয়া আছে, তাই আমি চাপকে রূপান্তর করব না। এবং যেহেতু আর এর ভ্যালু আমার আগে থেকে মুখস্থ ছিল, সেখানে বসিয়ে দিব। আর অন্যদিকে এখানে যদি এখন মানগুলো আমরা ইনপুট দিই জাস্ট, তাহলে কিন্তু আমরা ম্যাথগুলো করে ফেলতে পারবো, তাই না? সো এখানে দেখো প্রেশার কতটুকু? 1.05, এই যে পি এর মান। এম মানে কি? আণবিক ভর। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর আমরা সবাই জানি 44, তাই না? আর এর ভ্যালু এখান থেকে বসাবো, এবং টি কত? 308 ক্যালভিন। সো এভাবে এখান থেকে আমাদের যে মানটি আসে সেটি হচ্ছে 1.83 গ্রাম পার লিটার। সো এখন আমরা বলতে পারি গ্যাসের ঘনত্ব তাহলে কত হবে? 1.83 গ্রাম পার লিটার। আশা করি গ্যাসের ঘনত্ব কিভাবে বের করতে হয় আদর্শ গ্যাস সমীকরণ ইউজ করে সেটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তো এবার আসো গ্যাসের মোল সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করতে পারি তা একটু দেখে নিই। এখানে একটি সিলিন্ডারে অক্সিজেন গ্যাস রাখা আছে 32 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 এটিএম চাপে এবং 2505 সেন্টিমিটার কিউব আয়তনে। সো এখানে মোল সংখ্যা নির্ণয়ের জন্য আমরা কি জানি? আবারও আমরা আদর্শ গ্যাসের সমীকরণ ইউজ করব, যেটা হচ্ছে পিভি ইকুয়ালস টু এনআরটি। তো এখানে চাইলে আমরা এনকে এক পাশে রেখে বাকি সবগুলোকে অন্য পাশে পাঠিয়ে দিতে পারি, তাই তো? সো এখানে এই যে রাশিমালাটি এসেছে, এটা আসলে কিসের? এটা আসলে মৌল সংখ্যার, তাই না? সো এখানে কার কি পরিচয়? দেখো পি অলরেডি তোমার এটিএমে দেওয়া আছে, তাই পিকে রূপান্তর করতে হবে না। আর তাপমাত্রা যেহেতু সেন্টিগ্রেডে আছে, তার সাথে 273 যোগ করলে আমার কি আসবে? ক্যালভিনে চলে আসবে, তাই না? আর এখানে আয়তন কত? আয়তন হচ্ছে আমার 2505 সেন্টিমিটার কিউব, যাকে আমি 1000 দিয়ে ভাগ করলে লিটারে চলে আসে, তাই না? আর আর এর ভ্যালু আমাদের মনে আছে। সো এখন যদি মানগুলো সিম্পলি এখানে ইনপুট দিয়ে দিই, তাহলে আমার মোল সংখ্যাটা বের হয়ে আসবে, তাই না? সো এন ইকুয়ালস টু এখানে 1 আসবে। সো আমরা বলতে পারি গ্যাসটিতে উপস্থিত মোল সংখ্যা হলো 1 মোল। সো এবার আসো গ্যাসের অনুসংখ্যা আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেটি একটু দেখি। সো গ্যাসের আমরা যখন অনুসংখ্যা বের করব, তখন আমরা আদর্শ গ্যাসের সমীকরণই ব্যবহার করব, যেটি হচ্ছে পিভি ইকুয়ালস টু এনআরটি। কেমন? সো এনকে এক পাশে রেখে আমরা বাকি সবগুলোকে যদি অন্য পাশে নিয়ে যাই, তখন আমরা এন ইকুয়ালস টু পিভি বাই আরটি লিখতে পারি, তাই তো? বাট এই ক্ষেত্রে একটু খেয়াল করো, আমরা প্রিভিয়াস স্লাইডে দেখেছিলাম এন ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? এন বাই এন অফ এ। এখানে এন এর পরিচয় কি? এখানে এন এর পরিচয় হচ্ছে এই যে ক্যাপিটাল এন, তার পরিচয় হচ্ছে অনুসংখ্যা, এবং এন অফ এ কি? অ্যাভোগাড্রো সংখ্যা, এবং ছোট হাতের যে এন রয়েছে সেটি হচ্ছে মোল সংখ্যা। সো আমরা চাইলে এখানে এনকে রিপ্লেস করে কি লিখতে পারি? এন বাই এন অফ এ। একটু আগেই তো দেখলাম, তাই না? এই যে এটা। কেমন? সো এখানে আমরা চাইলে কি করতে পারি? এন ইকুয়ালস টু লিখতে পারি এন ডিভাইডেড বাই এন অফ এ।
সো আমরা এখন চাইলে কি আমরা n বের করবো, যেহেতু আমাদেরকে অনুসংখ্যা বের করতে বলা হয়েছে, আমরা এই nটিকে এক পাশে রাখবো আর এই n অফ একে আমরা রাইট সাইডে পাঠিয়ে দিব। সো আমরা এখন কি লিখতে পারি, n ইকুয়ালস টু PV ইন্টু n অফ a ডিভাইডেড বাই RT। সো এখানে ডাটা কি দেওয়া আছে, আমার এখানে ডাটা তাপমাত্রা দেওয়া রয়েছে, যাকে আমি প্রথমে ক্যালভিনে নিব। এখানে আমার চাপ রয়েছে, যাকে আমি এটিএমে নিয়ে নিব, তাই তো। এবং এখানে আমার আয়তন রয়েছে, যাকে আমরা লিটারে নিয়ে নিব। আশা করি এই কনভার্সনগুলো এখন পারবে, কারণ এগুলো আমরা বারবার করছি, তাই না, তাই রিপিট করছি না। এবং আর এর ভ্যালু আমরা জানি। এ সকল মানগুলো যদি আমরা বসিয়ে দিই, তখন আমরা দেখতে পারবো এখানে গ্যাসের উপস্থিত অনুসংখ্যা হলো 2.06 ইন্টু 10 টু দি পাওয়ার 22। এখানে এটি আসলে 22টি পাওয়ার হিসাবে হবে, ঠিক আছে, এটি আসলে এখানে পাওয়ার হিসেবে হবে। এখানে আসলে আমি ম্যাথটি এইখানে যে একটু টাইপিং মিস্টেক রয়েছে, ম্যাথটিকে আমি এখানে ডাটাগুলো দেখাইনি, দাঁড়াও আমি এখন ডাটাগুলো দেখাচ্ছি। যে হ্যাঁ, যে এখানে পি কত ছিল এত এটিএম, ভি কত ছিল 0.8 লিটার, এবং এটি হচ্ছে আমার অনুসংখ্যা, আর এর ভ্যালু, এবং এটি হচ্ছে তাপমাত্রা। সো এই মানগুলো বসালেই তোমরা দেখবে এখানে মান কত এসেছে, 2.06 ইন্টু 10 টু দি পাওয়ার 22, এটি পাওয়ার হবে 22টি। সো এখানে আমরা চাইলে খুব ইজিলি এখন গ্যাসের অনুসংখ্যা বের করতে পারি। সো এবার আসো আমাদের লাস্ট যে জিনিসটি, সেটি হচ্ছে গ্যাসের চাপ নির্ণয়। তো গ্যাসের চাপ নির্ণয়ের জন্য আমরা আবার পিভি কোচ এনআরটি সমীকরণটি ইউজ করব। আর যেহেতু এখন আমরা গ্যাসের চাপ বের করব, আমরা পিকে এক পাশে রেখে বাকি সকল জিনিসকে অন্য পাশে পাঠিয়ে দিব। আর এখানে n ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, W/m, তাই তো। সো এটি হচ্ছে আমার গ্যাসের চাপের রাশিমালা। তো এখানে কি দেওয়া রয়েছে, এখানে তাপমাত্রা সেন্টিগ্রেডে দেওয়া রয়েছিল, তাকে আমরা ক্যালভিনে নিলাম, এবং আয়তন মিটার কিউবে রয়েছে, তাকে আমরা লিটারে নিব 1000 দ্বারা গুণ করে, এবং মলিকুলার মাস বা এম অর্থাৎ আণবিক ভর, যেহেতু মিথেন বলেছে CH4, তার জন্য আণবিক ভর 16 হয়ে থাকে, এবং আর এর ভ্যালু আমরা মুখস্থ জানি। এখন যদি আমরা এই সমীকরণের জাস্ট এই যে মানগুলো রয়েছে সেগুলো বসিয়ে দিই, তাহলে আমরা পি এর যে ভ্যালু পাবো সেটি হচ্ছে 0.003 ATM, তাই তো। সো এখানে ভ্যালু আমরা কি বসিয়েছি, দেখো ডাব্লিউ কত ছিল, ডাব্লিউর মান এখানে আমার দেওয়া ছিল এই যে 6.25 গ্রাম, তাই না। সো 6.25 গ্রাম, এবং এম এর যে পরিচয় সেটি হচ্ছে আণবিক ভর, যেটি হচ্ছে 16 বসিয়েছি, এবং আর এই যে আর এর ভ্যালু এখানে বসিয়েছি, টি হচ্ছে তাপমাত্রা, এই যে 300 বসিয়েছি, এবং ভি হচ্ছে আয়তন, যেটি হচ্ছে 2500 লিটার এসেছে, সেটি এখানে বসিয়েছি। ক্যালকুলেট করে এখানে আমরা চাপ পেয়েছি 0.003 ATM, কেমন। সুতরাং এখানে আমরা বলতে পারি গ্যাসের মোট চাপ হলো 0.003 ATM। সো আমাদের আদর্শ গ্যাস রিলেটেড কনসেপ্ট এতটুকুই ছিল। আদর্শ গ্যাস রিলেটেড যতগুলো ম্যাথ আসতে পারে তোমাদের ইন্টারমিডিয়েট এবং অ্যাডমিশন লেভেল পর্যন্ত, সবই চেষ্টা করেছি এই ম্যাথগুলোর মাধ্যমে কভার করার। তো তোমরা যারা বুঝতে পারোনি বা কোনো ধরনের কনফিউশন আছে, তোমরা আমাকে চাইলে কমেন্টে রিচ করতে পারো। সো আমাদের আজকের ক্লাসটি এতটুকুই ছিল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।